বেকার ছিলাম, তার আগে আমি পড়াশোনা করছি। আমি সিরামিকের উপর ডিপ্লোমা শেষ করছি। আমারও এরকম স্বপ্ন আগে ছিল যে আমিও জব করব, কিন্তু পরবর্তীতে আমার ওই জবের প্রতি ইন্টারেস্ট চলে যায়, যে আমি জব করব না, নিজে উদ্যোক্তা হয়ে কিছু করার চেষ্টা করি। পরে আর কি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আধুনিক কৃষির সাথে পরিচিত হই, এবং কি তার পরবর্তীতে আমি এগ্রো 17তম ব্যাচে একটা ট্রেনিং করি। 17তম ব্যাচে আমার ট্রেনিং করার মূল উদ্দেশ্য যেটা ছিল, সেটা হলো নিজ চোখে একটা বিষয় দেখা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলামিন প্রধান। আলামিন প্রধান। আপনার সম্ভবত একটা ফেসবুক পেজ আছে, তাই না? হ্যাঁ, একটা আমাদের দর্শকদেরকে বলে দেন। আমার ফেসবুক পেজের নাম হলো বিডি ফার্মার্স উইথ প্রধান। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটার নাম, আমার গ্রামের নাম রাজুয়ের, এটা সাটুরিয়া থানা, মানিকগঞ্জ জেলা। প্রিয় দর্শক, আমরা এখন এসেছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার রাজুর গ্রামে। এখানে একজন উদ্যোক্তা, উনি এখানে 38% জমিতে শসা চাষ করে এখন কতটুকু শসা? আমি এখান থেকে আমার এখন পর্যন্ত 250 মণ প্লাস শসা হারভেস্ট করা হয়েছে। প্রিয় দর্শক, আজকে আমরা শুনবো ওনার কাছ থেকেই ওনার এই সফলতার গল্প এবং কিভাবে এই কৃষিতে এসেছে এবং এত সুন্দরভাবে কিভাবে প্রজেক্টগুলো সাজিয়ে রেখেছে ওনার কাছ থেকে শুনবো। আচ্ছা, আপনি কৃষিতে আছেন কতদিন ধরে? আমি কৃষিতে আছি আপনার প্রফেশনালি 2.5 বছর চলে। 2.5 বছর ধরে। তার আগে কি করতেন? তার আগে কি করতাম, তার আগে বেকার ছিলাম, তার আগে আমি পড়াশোনা করছি। আমি সিরামিকের উপর ডিপ্লোমা শেষ করছি। ডিপ্লোমা শেষ করে আপনি কৃষিতে এসেছেন? হ্যাঁ, কৃষিতে এসেছি। আর সাধারণত মানুষ যখন ভালো একটা সাবজেক্ট, সিরামিক্স অনেক ভালো একটা সাবজেক্ট, ভালো একটা সাবজেক্ট নিয়ে যখন পড়াশোনা করে, তখন সবারই একটা স্বপ্ন থাকে যে ভালো চাকরি করবে, একটু টাই শুট পরে চলাফেরা করবে, অফিসে জব করবে। তাহলে আপনি কৃষিতে আসার মূল লক্ষ্যটা কি? না, আমারও এরকম স্বপ্ন আগে ছিল যে আমিও জব করব, এই জন্য আমি মনে করেন যে আমার একটা লাইন নিয়ে পড়াশোনা করছি। কিন্তু পরবর্তীতে আমার ওই জবের প্রতি ইন্টারেস্ট চলে যায়, যে আমি জব করব না, নিজে উদ্যোক্তা হয়ে কিছু করার চেষ্টা করি। পরে আর কি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আধুনিক কৃষির সাথে পরিচিত হই, এবং কি তার পরবর্তীতে আমি এগ্রো 17তম ব্যাচে একটা ট্রেনিং করি। 17তম ব্যাচে আমার ট্রেনিং করার মূল উদ্দেশ্য যেটা ছিল, সেটা হলো নিজ চোখে একটা বিষয় দেখা। কারণ এর আগে এরকম এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ আমার এলাকায় এরকম প্রচলন ছিল না, যে আমি এক জায়গায় যে দেখবো নিজের চোখে, এরকম কোনো জায়গা ছিল না। আমি পরে এগ্রোয়ান থেকে এই একটা ট্রেনিং নেই নিজের চোখে দেখার জন্য, এমনকি এগ্রোয়ানের প্রথম আমি এগ্রোয়ানের শীতকালীন শসা ছাবিরা দিয়ে শুরু করেছিলাম 12% জায়গা দিয়ে। আর এখন বর্তমানে আমার প্রায় 1.5 একর জায়গা সবজি আছে। সবজি চাষ করেন? জমিগুলো কি আপনার নিজের নাকি? না, আমার নিজের না, আমার নিজের আছে কিছু, আর বাকি সব লিজ নেওয়া। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাচ্ছি, আমাদের দেশে হাজারো তরুণ উদ্যোক্তা আছে যারা পড়াশোনা শেষ করে স্মার্ট একটা জবে না গিয়ে, অল্প বেতনের জবে না গিয়ে নিজে উদ্যোক্তা হতে চায়। সেক্ষেত্রে যখনই উদ্যোক্তা হতে চায়, তখনই আসলে কোন সেক্টরটাতে উদ্যোক্তা হবে তেমন খুঁজে পায় না। ঠিক সেই সময় অধিকাংশ তরুণ আমাদের এই আধুনিক চাষাবাদের দিকে অগ্রসর হয়, কেননা সবজিটা মোটামুটি সারা বছর ভালো একটা দাম পাওয়া যায় যদি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে। ঠিক তেমনি ভাবে আমাদের আলামিন প্রধান ভাই এগ্রোয়ানের ভিডিও দেখে, এগ্রোয়ানের আধুনিক চাষাবাদ দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন, এবং তিনি আমাদের ফার্মে গিয়ে ট্রেনিং করে এসেছেন। এবং ট্রেনিং করার পর উনি যে বুঝতে পারলেন যে আধুনিক চাষাবাদটা আমাদের এইভাবে করতে হবে, সেখান থেকে আজকে উনি সফল একজন উদ্যোক্তা। শুনবো ওনার মুখ থেকে। এখানে তো আপনি কতটুকু জমি চাষাবাদ করেছেন? এখানে আমি এখন আমার শীতকালীন শসার প্রজেক্ট আছে 38%। 38%। এই গাছ তো দেখতেছি হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে যাওয়ার কারণ কি? না, গাছ হলুদ হয়ে গেছে কি, গাছের আসলে বয়স হয়ে গেছে যথেষ্ট। আমার গাছের বয়স বর্তমানে 100 দিন প্লাস। অনেক কৃষকই আছে যে মনে করেন যে আপনার যে গাছে কিন্তু আপনার এই শসা গাছের যে রোগটা সবচেয়ে মারাত্মক, সেটা হলো আপনার ডাউনি মিলিডিউ। এই রোগটা এই বেশিরভাগ লোক বেশিরভাগ কৃষকই আপনার এই শসা চাষ করে ডাউনি মিলিডিউর কারণে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার জমিতে ডাউনি মিলিডিউ আমার জমিতে যে আক্রমণ হয় না সেটাও না, আমার জমিতেও আক্রমণ হয়েছিল, কিন্তু আমি এটা কন্ট্রোল করে ফেলেছি। আসলে সবাই জিনিসটা পায় না, শসা মোটামুটি এই রোগটাই সবচেয়ে বেশি। হ্যাঁ, সবচেয়ে বেশি। আর পোকার ক্ষেত্রে বলা যায় যে হচ্ছে যে মাছি পোকাটা একটু ক্ষতি করে। না হচ্ছে ফল ছিদ্রকারী পোকার মাঝে একটাই আছে, আর হচ্ছে থ্রিপস বা হচ্ছে সাদা মাছির আক্রমণ আছে। এই 3-4টা সমস্যা থেকে সারা রাখতে পারলে ভালো একটা লাভ। হ্যাঁ, এই কয়টাই আপনি কন্ট্রোল করতে পারলেই তাহলে সেই শসা চাষে সফল হতে আর সবচেয়ে যেটা বড় হচ্ছে সেটা সময় উপযোগী জাতটা নির্বাচন করা। হ্যাঁ, সময় উপযোগী জাত নির্বাচন করা। সবাই সবসময় যদি সঠিক জাতটা নির্বাচন না করে, অনেক সময় দেখা যাচ্ছে ফুল বেশি হয় বা ফল সেটআপ কম হয়। অনেকে হচ্ছে যে দেখা যাচ্ছে একই রকম খরচ করে, শুধু বীজ কিনা মাত্র একটু কম বেশি,
দেশি জাত আর হাইব্রিড জাত খরচ কিন্তু অলমোস্ট একই রকম। হ্যাঁ হয়তো স্প্রেটা একটু বেশি লাগে এইটুকুই, না হয় কিন্তু মোটামুটি একই রকম। আপনার নেট দেওয়া লাগতেছে, মালচিং দেওয়া লাগতেছে, পানি দেওয়া লাগতেছে। কিন্তু দেশি জাতগুলোতে দেখা গেছে ফলনটা তুলনামূলক একটু কম আসে। হাইব্রিডটা একটু হচ্ছে বীজের পরিমাণটা দামটা একটু বেশি, আর ফলনও আসে বেশি। হুম। এই জায়গা থেকে এখন পর্যন্ত কতগুলো শসা বিক্রি করেছেন? আমি এখান থেকে এখন পর্যন্ত 250 মন প্লাস শশা হারভেস্ট করি। 38%। 38% থেকে। মাশাআল্লাহ। এখনো আরো 30-40 মন শশা যে হারভেস্ট Harvest করবো করা সেই যাবে। শশা এখনো আমার জমিতে আছে। এখন শসা কত করে? এখন শশা কত করে, যেমন গতকালকে আমি 1300 টাকা মন বিক্রি করছি, আজকে 1050 টাকা মন বিক্রি করছি। এখন আজকে আবার এই যে এখন হারভেস্ট চলতেছে, এটা কালকে সকালে বিক্রি হবে। আহ, শুরু থেকে কত করে শুরু করছেন? শুরু থেকে আমি কত, মানে আমি সর্বনিম্ন 10 টাকা বিক্রি করছি এবং সর্বোচ্চ 40 টাকা বিক্রি করছি। 40 টাকা। হ্যাঁ, সর্বোচ্চ 40 টাকা, কিন্তু 40 টাকায় আমি খুব অল্প সংখ্যক অল্প শসাই সংখ্যক, হ্যাঁ। বিক্রি করছি। যদি মোটামুটি এভারেজ সবগুলো বিক্রি করতে পারতেন তাহলে না তো তাহলে তো মোটামুটি বড় হয়ে গেল। না না। আচ্ছা, আপনি যে হাতে রেখেছেন এই শসার জাতটার নাম? এটা আপনার, এটা হলো যে তুষারা, এটা রিকজন সিডের তুষারা, এটা গ্রন মার্কেটিং করতেছে। এটা আপনার শীতকালীন একটা শসার জাত, এটা উচ্চ ফলনশীল একটি শসার জাত, এবং কি এটা আপনার যদি কৃষক ভালো হয় তাহলে সে অনায়াসে আপনার শতাংশ প্রতি 6 থেকে 7 মণ শসা হারভেস্ট করতে পারবে। হুম। আর মানে এটা আমার জায়গা থেকে আমি হ্যাঁ, বললাম যে হয়তো আমার চেয়েও যারা অভিজ্ঞ আরো কৃষক ভালো আছে, অনেকে হ্যাঁ অনেকে ভালো করতে পারে, আবার আমার চেয়েও যারা নরমাল কৃষক আছে তাদের ক্ষেত্রে হয়তো আরো কম আসতে পারে। এটা আসলে যে কোনো ফসলেরই আপনার জাত যতই ভালো হোক, আপনার ফলন নির্ভর করে হলো কৃষকের উপর। তার হচ্ছে পরিচর্যাটা কেমন হ্যাঁ, করছে, হ্যাঁ। টেক কেয়ার কেমন করছে সেটার উপর। সেটার উপর গাছ ফলন কতদিন নির্ভর করে। থাকবে, গাছ কেমন থাকবে, বা হচ্ছে যেমন আমরা বলি যে তুষার সাধারণত আয়ুকাল 4 মাস বা তার চেয়ে বেশি। হুম। 4 মাস আসলে সবাই রাখতে পারে না, শুধু তার ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, যেমন আপনার অলমোস্ট 4 মাসের কাছে চলে আসে, হ্যাঁ আর কাছাকাছি 20 চলে দিন তো আসছে। যাবেই। 100 দিন হ্যাঁ, যদি হয়ে থাকে আর 20 দিন তো গাছ যাবে, এমনিতেই হ্যাঁ যাবে, এটা আরো বেশি যাবে। এমনিতেই যাবে। আমরা আশা করি 4 মাসের উপরে যাবে এই গাছ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।